মাস দেড়েক দুঃখের কষ্টে হেসেছি। কষ্টগুলো হিম শীতল হয়ে বুকের এক কোণে জমে উঠেছে, আবার নায়াগ্রা প্রপাতের মতো গলে গলে ঝরতে চাচ্ছে কোনো ছন্দে। এ নিয়ে প্রায়শই বসতে হচ্ছে তোমার সাথে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক পরিমণ্ডলে, কখনো আলাপের মাঝে, কখনো বা সংলাপে। এনি হচ্ছে বিতর্ক, কিন্তু যখনই তর্ক হয়ে যায় তখনই বুকের মাঝে আরো বরফের কুচি জমে ওঠে, শক্ত হয়ে দানা বাঁধে। এই শব্দগুলো যে আমার নয়, ধার করা শব্দ। বলতে কষ্ট হয়, যতটা প্রস্তুতি ছিল তোমার দুঃখের ভার বহনে, তার চেয়ে ঢের বেশি ঢেলে দিয়েছ আমার কুহিনী, আমার কোমল সবুজ হৃদয়ের অন্তরিনী। এ বোঝা বয়ে বেড়ানোর ক্ষমতা আছে কিনা জানি না। সে দুঃখ সহ্য ক্ষমতা ছিল পিকাসো কিংবা সালভাদর ডালি। তুমি সেই দুঃখ গুজে দিয়েছ আমার মতো ক্ষুদ্র পুঁটি মাছের হৃদয় কোণে। মাত্রাহীন বেদনার ভার যদি আমাকে দিয়েই যাবে, তবে পিকাসো বা ডালি হওয়ার সুযোগ দিলে না কেন? গহীনে অপ্রকাশিত অতৃপ্ত বেদনা কোনো তরুণ শিল্পীর ললাটে যেন না জুটে। লেখাটা পড়ে হয়তো বলবে, এই জন্যই তো বলি আমি কারো দুঃখের কারণ হতে চাই না, আমি সবাইকে দুঃখ দিয়েই চাই। একবার ভেবে দেখো তো, এমন বেদনার বোঝা আমার অন্তরের গহীনে বুনে দিয়েছিলে বলেই তো আজও লিখছি। হয়তো তোমার ওই দুঃখের বেদনাতে আমার জন্য কোনো বেদনার সুখ ছিল, যা আমি ধারণ করতে পারি নাই। তোমার বেদনাকে একটি সুতোয় গাঁথার জন্য যতগুলো সুতো আমায় দিয়েছিলে, তার চেয়ে বেশি অঞ্জলি ও পূজা দিয়েছ আমার এই কদর্য চরণে। পূজা দিয়েছ বারংবার এর হৃদয়ে কাননে। আমি তা ললাটে ছুঁয়ে তোমায় অর্ঘ্য দিয়েছি আবার। সে স্মৃতি আমার বিস্মৃতি হবে কি করে? আমি অতি সামান্য, বিশাল কিছু ধারণে অক্ষম। তোমার না বলা গভীর প্রেমের প্রবাল্যে পল্লবিত হয়েছি বারবার, উৎসারিত হয়েছি সৃষ্টির উল্লাসে। এরিন শোধাবো কি করে? তুমি যতটা দিয়েছ ততটাই তোমার পূজা ছিল, আর আমি যতটুকু দিয়েছি তা তোমার পূজার অর্ঘ্য ছিল। সকল বাধার অবাধ্য হয়েছি তোমাকে মুখোশের প্রদর্শনী দেখাতে, মুখোশের আড়ালে মুখোশ চেনাতে। এজন্য যতটা আঘাত পেয়েছ ততটা আঘাতই অঞ্জলি ভরে দিয়েছ এই আমাকে। সে অঞ্জলি হয়েছে তোমার আমার অর্ঘ্য সম। ঝড় এবং ভাঙা বাড়ির সাথে আমায় জুড়ে দিয়েছ, সম্পর্কের কথা বলেছ। বিশ্বাস করো, তোমার বাড়ি আমি ভাঙিনি। মৌলবাদী বা কোনো জঙ্গি নেতা নই আমি, ঝড় কিংবা সাইক্লোনও নই। চৈত্র বা বৈশাখের ঝড় হয়ে তোমার কুটিরে আঘাত করিনি, কারণ সে আঘাত আমার গায়ে কষাঘাত হতো। আমাদের সম্পর্কে যখন বৈরী হাওয়া, উচিত ছিল সেখান থেকে আমার ফিরে যাওয়া। তোমার আকাশে ছিল ঝড়, সূর্য ছিল উধাও, ভয় ছিল যদি এক পলক দেখা না দাও। প্রতিকূলে রইল না যখন হাওয়া, ততই প্রবল থেকে প্রবলতর হলো চাওয়া, কাজের মাঝে কাছে কাছে তোমাকে পাওয়া। শিরোনামহীন কবিতার 4টি চরণ পড়ে শুধালে হৃদয়হীনতার কথা হয়তো ভুল বুঝেছ। এখানে আমার দীনতার কথা বলেছি। যে আমায় এত পুজো এত অর্ঘ্য দিল, তার চোখের জল মুছাতে পারিনি, এ যে আমার ব্যর্থতা। আমার দীনতা যে কত আকাশ সমান তা বুঝতে পারি শুধু যখন তোমার দ্বারে আমি এই ভেবে যে তোমার বেদনাতেও আনন্দ ভেসে যায়, যা হয়তো তুমি বোঝো না। আবার দহন করো ক্ষততে, দংশিতে দংশিতে। বাগান জুড়ে ফুলের শোভা, মেঘেরও ফাঁকে রবির কিরণ আভা। আধ ফালি চাঁদের আনন্দে তন্ময়তা, জলের ঢেউয়ে রূপালি চাঁদের সখ্যতা।
এ সকল কিছু কি ব্যর্থ হবে শুধু অভিমানে? এই যে তুমি কথা দিয়েছিলে, এই যে আমি হাত পেতেছিলাম, সবে কি ছিল মিথ্যে? আমার কোনো মিথ্যেতে ছিল না বিশ্বাস, আমিও আমার প্রণয় ছিল সত্য। ভাঙন যত তীব্রই হোক না কেন, কিছু একটা গড়ে উঠবে, এ আমি ঢের জানি। আমার বিনয়িতা তোমাকে রূঢ় কঠিন করেছে, তাই বলে আমি কখনো নির্মম হতে পারিনি। অনুভূতির গভীর অন্তরালে আমি যে প্রণয় দেখেছি, যতবার নির্মম হতে চেয়েছি ততবারই উঠে এসেছে অপ্রকাশিত কথাগুলো প্রকাশিত হয়ে। আমার গহীনের বাতায়নে স্নায়ু কশেরুকায়, চেতনায়, বোধে কিংবা মননে কিভাবে বিস্তৃত হব বলো তো? তোমার কি জানা ছিল না আমি সবার মতো মানুষ নই? যতবার নির্মম হতে চেয়েছি গোপনে, একাকী, ততবারই গ্রাস করেছে আমায় আমার অমানুষ। বেদনার শতদলে কাঁদায় গেছ নয়ন জলে, ততবারই আমার চেতনে ভর হয়েছে অতীত, যার সুখকর বেদনায় অশ্রুভরা আনন্দ ছাড়া অন্য কিছু দেয়নি। অনেক ফুলের পূজাই তুমি দিয়েছ, তোমায় দুঃখ ছাড়া কিছুই দেইনি, তাই বলে কখনো তোমার অমঙ্গল কামনা করিনি। তোমার মঙ্গল শোভাযাত্রার যাত্রী আমি একাই ছিলাম। হয়তো তোমার কেউ ছিল না, তোমার রাজতন্ত্রে কোনো উপদেষ্টা বা কর্তার কর্তৃত্ব ছিল না তেমন জোরালো, সে কারণেই হয়তো, না না, বলছিলাম সে কারণেই বিশ্বাসী ছিলাম হয়তো। প্রিয়তমা, বলতে দ্বিধা নেই, তোমার আমার এই দীর্ঘ পথযাত্রায় আমার পায়ের ছন্দ তুমি ঠিকই রেখেছ। রোদের তীক্ষ্ণ আলোয় প্রতিটা পদক্ষেপ যেন আমার ছায়ায় মাপে মাপে। যদিও তোমাকে দেখে ডানপন্থী বলে মনে হয়েছে, তুমি বেশ ভালোই জানো আমি সমাজতন্ত্র ছাড়া কিছুই বুঝি না। আর এজন্য লোকের ঘা গুতা অনেক খেতে হয়। কেউ আমাকে নাস্তিক বলে, কেউ বলে আমি মদ্যপ পাই, কেউ বলে নারী ঘেঁষা। নন্দিতা, তুমি তো জানো এর কোনোটার একটিও আমি নই। হাসছো যে? হেসো না, গভীর ক্ষততে উপশমকারী ঔষধ দিয়েছ, তাই বলে কি বেদনা সেরে গেছে? অনেক তো কেঁদেছ, আর কত কাঁদবে। এমনও তো হতে পারে তোমার ইচ্ছেগুলো তোমার বড়শিতে ধরা দিবে, কিন্তু কিন্তু এমন দিন কি ফিরে আসবে? এমন বর্ষা কি নামবে, মন খুলে কি সব বলে দিবে? বর্ষার জলে স্নান হব দুজনে। সুখের কোনো নির্দিষ্ট সংজ্ঞা আমার জানা নেই। জীবনের সাথে বয়ে যাওয়া নদীর স্রোত একই রকম, কখনো নিচে, কখনো বা উপরে, ঢেউয়ের তালে তালে। সময়ের আবর্তে হিসেবের খেলা মাত্র। যার যার হিসেবে বেদনা বা সুখ তার অতটুকুই দুঃখ বা আনন্দ। তোমার মনে আছে রবিবাবুর একটা গানের কথা? আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকে পাবি সাড়া। হয়তো ভুলে গেছ, বোধের বোধিতে স্নায়ু আক্রান্ত হলে দুঃখকেও আলিঙ্গন করে সুখ ভেবে। তাই বলে এর জন্য বিধাতা দায়ী নয়। ভালো কিংবা মন্দ কোনো কাজের জন্যই বিধাতা দায়ী নয়। যাকে তোমাকে এত কথা বলে বিরক্ত করছি না তো? তোমাকে একজন কবির কথা বলেছিলাম। তার নায়িকার নাম ছিল কাদম্বিনী। তার প্রিয়া কাদম্বিনীকে নিয়ে স্বপ্ন ছিল যতটা, কাদম্বিনীর স্বপ্নও ছিল ততটা নয় যতটা আকাশের মাপে মাপে বুনেছিল কবির কাদম্বিনীকে। কাদম্বিনীর স্বপ্ন ছিল নক্ষত্র মণ্ডলের একটি নক্ষত্র হলেও ছিনিয়ে কবির মাথায় তাজ করে রাখবে। প্রাচীর যত শক্ত হোক না কেন, কবির স্বপ্ন সে পূরণ করবে। কবি
এখন আর স্বপ্ন দেখে না। কাদম্বিনী আজ মেঘপুঞ্জ হয়েছে। মেঘপুঞ্জের বিদ্যুৎ যখন চমকে ওঠে, কবি তখন ধ্বংসলীলায় হারাতে চায়। যতবার কবির এই কবিতা আমি চয়ন করেছি, ততবার অশ্রুজলে সিক্ত হয়েছি। যদিও কবির ধ্বংস মানেই আরেক সৃষ্টি, তবুও সৃষ্টি হয় না এখনো কোনো কবিতা। এখনো কবিতার নাম সমুদ্রের বালুচরে লেখা হয়, কবিতার ফলক শিরোনামহীন থেকে যায়। কখনো ভ্রমণে গেলে সমুদ্র বিলাসে মেঘপুঞ্জ দেখে আঁতকে উঠো না। আকাশে মেঘপুঞ্জ ধরা এলো কি করে প্রশ্ন থেকে যাবে হয়তো। বালুচরে একরত্তি এমন জায়গা পাবে না খুঁজে, যেখানে কাদম্বিনী নেই। বালুচরে কাদম্বিনীকে সৃষ্টি করতে কবির সময় লেগেছিল 547 দিন 7 ঘন্টা 7 মিনিট 3 সেকেন্ড। কালজয়ী যা কিছু হবার ছিল তার উধিয়া গিয়াছে উদ্দেশ্যহীন গন্তব্যের কাছে। এজন্যই হয়তো আমি বালুচরে কাদম্বিনীকে সৃষ্টি করতে কবির সময় লেগেছিল 547 দিন 7 ঘন্টা 7 মিনিট 3 সেকেন্ড। কালজয়ী যা কিছু হবার ছিল তার উধিয়া গিয়াছে উদ্দেশ্যহীন গন্তব্যের কাছে। এজন্যই হয়তো আমি